আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনারা অনেকে সালাম জানিয়েছেন এবং কেমন আছেন বলেছেন, জিজ্ঞেস করেছেন। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা জানেন যে আমাদের 75 দিনের যে ফ্রি কোর্সটা চালু রয়েছে সেটা কিন্তু আমাদের মূলত চলমান। তো সেটারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমি বাংলা ক্লাসে মূলত আপনাদের সামনে উপস্থিতি হয়েছি এবং বাংলা ক্লাসের আমি আজকে আপনাদের ৫ম দিন অর্থাৎ ৫ নাম্বার ক্লাসে আজকে আমরা ৫ নাম্বার ক্লাসে একটু দেখব যে আসলে ৫ নাম্বার ক্লাসে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে 4টা ক্লাস নিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের প্রতিটা ক্লাসে 35টা করে প্রশ্ন আমরা সমাধান করি, চুলচেরা বিশ্লেষণ করি। সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা 141 থেকে 175তম অর্থাৎ 5ম দিন হিসেবে আমরা 141 থেকে 175তম প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আরেকটা কথা বলি, না বলে পারছি না, বিশেষ করে আপনারা যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্পেশালি যারা আমাদের ইংলিশ মজা জব যে পেজটা রয়েছে, পাশাপাশি আমাদের ইএম জব নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেখানে আপনারা প্রতিনিয়তই নতুন নতুন যুক্ত হচ্ছেন, অ্যাড হচ্ছেন। এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা বিষয়, পাশাপাশি আপনাদের জন্যও অনেক পজিটিভ বিষয় বলবো এই কারণে যে আমাদের যে পার্সোনাল ফেসবুক গ্রুপ রয়েছে, হ্যাঁ, প্রাইভেট গ্রুপ রয়েছে, অর্থাৎ ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা রয়েছে, আপনারা সবাই সেখানে অ্যাড হয়ে নেবেন, গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফিল আপ করবেন। আশা করি আপনাদেরকে পর্যায়ক্রমে আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে ফেসবুকে সেখানে অ্যাড করা হবে। আর আপনারা যারা ইতিমধ্যে হয়তো বা আজকে বা রিসেন্ট আপনারা যারা গ্রুপে অ্যাড হয়েছেন বা পেজে অ্যাড হয়েছেন, তাদের জন্য একটা কথা থাকবে ছোট্ট করে, সেটা হচ্ছে আমাদের যে পূর্বের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিয়েছি। পাশাপাশি আমাদের যে ইএম জব ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমাদের প্লেলিস্টে এই ক্লাসগুলো কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী সবগুলো ক্লাস সাজিয়ে দেওয়া রয়েছে। তো সুতরাং আপনাদের প্রতি আমাদের এটাই অনুরোধ থাকবে, যারা নতুন বিশেষ করে তারা হয়তো অনেক সময় জিজ্ঞেস করেন যে আমরা গ্রুপে অ্যাড হতে পারছি না, তো দয়া করে রিকোয়েস্ট দিয়ে থাকবেন আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে বা আমাদের যে মডারেটর রয়েছে পর্যায়ক্রমে আপনাদের সবাইকে আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে নেবে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, শুধু এইটুকু বলবো আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য বেস্ট একটা প্রস্তুতি আমরা সামনে নিয়ে হাজির হয়েছি। ওকে, তো আমরা শুরুতে একটু দেখব যে আমাদের ফার্স্ট প্রশ্নটা কি। আচ্ছা, একটু খেয়াল করুন, আমরা দেখব যে আমাদের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। সেটা আমরা সবাই জানি মোটামুটি, বাট বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা আসলে কি? এটা কি 34 BCS পরীক্ষাতে আসছিল, প্রিলিমিনারি পরীক্ষাতে। তো আচ্ছা, অনেকে বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বার দিতে পারছেন। আমাদের যে গ্রুপ রয়েছে, প্রাইভেট যে গ্রুপটা রয়েছে, সেখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো আপনারা সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী ফিল আপ করবেন, আশা করি আপনারা অ্যাড হয়ে যাবেন। ওকে, নো প্রবলেম। তো খেয়াল করুন, তো বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যকে আমরা 3 ভাগে ভাগ করেছি। আমরা জানি যে 1 নম্বর হচ্ছে আমরা জানি কি প্রাচীন যুগ, হ্যাঁ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে কি জানি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগটা যে আমরা জানি, তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে প্রাচীন যুগের সময়টা আসলে কোন যায়, কতদিন থেকে কতদিন পর্যন্ত, এবং আধুনিক যুগের সময়টা কোনটা, কতদিন থেকে কতদিন পর্যন্ত, এবং মধ্যযুগ। তো এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেটা আমরা দেখলাম 34তম BCS-এ পরীক্ষায় ছিল। তো খেয়াল করুন, এখানে কিন্তু বলছে প্রাচীন যুগ, এখানে প্রশ্ন করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। প্রাচীন যুগ নিয়ে কিন্তু মোটামুটি দুইজন সাহিত্যিক বা দুইজন বিশিষ্ট ব্যক্তির কিন্তু মত রয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগটা মূলত হচ্ছে কি 650 থেকে 1200 পর্যন্ত, এখানে হচ্ছে 650 থেকে 1200, এটা হচ্ছে আমরা প্রাচীন যুগ। এই 650 থেকে যে 1200, এটা হচ্ছে কার মতে? শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমরা জানলাম যে শহীদুল্লাহর মতে আমরা কি জানলাম? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের যে সময়সীমা রয়েছে সেটা হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত। আর যদি বলা হয় ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ,
সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো আমরা কি জানি, এগুলো কিন্তু আপনারা জানেন, তারপরেও আমি একটু ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করতেছি। এই কারণে এগুলো থেকে কিন্তু অপশন যে বাদবাকিগুলো যেগুলো রয়েছে ওগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তো সেজন্য আমরা একটু টেকনিক করে পড়বো। তাহলে আমরা জানলাম হচ্ছে প্রাচীন যুগটা আসলে কি 650 থেকে 1200 হচ্ছে প্রাচীন যুগ। এটা কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। তো এখানে কিন্তু 1200 অপশন 650 থেকে 1200 দেওয়া রয়েছে শহীদুল্লাহর মতে। আর যদি বলা হয় যে 950 থেকে 1200, সেটা হচ্ছে কার মত? সেটা হচ্ছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত। এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতের কি হয়েছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে বা 950 থেকে 1200 পর্যন্ত আমরা প্রাচীন যুগের আমরা সময়সীমা জানলাম। আর মধ্যযুগটা যদি বলা হয় তাহলে কি হবে? মধ্যযুগ হবে 1201 থেকে 1800, এবং আধুনিক যেটা হবে সেটা হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। তো মোটামুটি আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে আমরা একটু আইডিয়া পেলাম। তো ঠিক আছে, তো এখন আমরা নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। নেক্সট প্রশ্ন খেয়াল করুন, পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? আমাদের কিন্তু বারবারই একটা কথা বলি যে আমরা এই প্রশ্নগুলো এমন প্রশ্নগুলো সিলেক্ট করেছি যেগুলো প্রশ্নগুলো আসলে মূলত যে কোনো প্রতিযোগিতার প্রশ্ন। এটা শুধুমাত্র যে বিসিএস বা ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর চাকরির জন্য সুইটেবল, ব্যাপারটা এরকম না। আমরা প্রশ্নগুলো এমনটা সাজিয়েছি যে এটা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষা, নিবন্ধন বলুন, ইন্টার সিএ এবং প্রাইমারি হেডমাস্টার সবগুলো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত প্রশ্নগুলো। ওকে, তো একটু খেয়াল করুন যে পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? আমরা একটু যদি কয়েকটা উদাহরণ দেখি, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, যদি বলা হয় পুষ্পের সৌরভ, হ্যাঁ, পুষ্প সৌরভকে যদি আমরা ভাঙাই, পুষ্পের সৌরভ, বা যদি বলা হয় আমের বাগান, হ্যাঁ, যদি বলা হয় আমের বাগান, বা যদি বলা হয় হচ্ছে ছাত্রের সমাস, এগুলো কিন্তু আমরা ব্যাস বাক্য। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো মোটামুটি জানি, তারপরেও হ্যাঁ, তারপরে একটু সুন্দরভাবে বুঝে পড়ার চেষ্টা করব, বুঝে চেষ্টা করবো। হ্যাঁ, ছাত্র সমাস, আম বাগান। তো একটু খেয়াল করে প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে কি পুষ্পের সৌরভ। হ্যাঁ, পুষ্পের সৌরভ। তাহলে পুষ্পের সৌরভ এটাকে আমরা যদি ভাঙাই, প্রশ্ন আসছে পুষ্প সৌরভ। তো পুষ্প সৌরভকে আমরা একটু ভাঙালাম। খেয়াল করুন, পুষ্পের সৌরভ আমরা কি পেয়েছি? পুষ্পের সৌরভ। আম বাগানকে যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো? ব্যাস বাক্যে পাবো হচ্ছে আমের বাগান। তারপর কি? ছাত্রের সমাস ইকুয়াল টু ছাত্র সমাজ। একটু খেয়াল করি আমরা, খেয়াল করে দেখবেন যে সবগুলো কিন্তু একটা বিভক্তি যুক্ত হয়েছে। কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। আমরা কিন্তু জানি যে বিভক্তি টোটালি 6 প্রকার এবং ষষ্ঠী বিভক্তি হচ্ছে কি? রয়ের। তাহলে আমের বাগান রয়ের, হ্যাঁ, ছাত্রের সমাজ, ছাত্র সমাজ। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমরা যেটা ভাঙালাম অর্থাৎ পূর্বপদটা যদি পূর্বপদে আমরা যদি একটু লিখে দেই, পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপ পাবে। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে পূর্বপদে যদি ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা আসলে হয়, যে সমাস হয় তাকে আমরা কি জানি? যে সমাস হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তৎপুরুষ সমাস বা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, সেটা কিন্তু আমরা জানলাম। ওকে, তাহলে ষষ্ঠীর এখানে তাহলে প্রশ্নটা কি ছিল? পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তো পুষ্প সৌরভ উদাহরণটা আমরা জানলাম। পুষ্প সৌরভকে ভেঙে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পুষ্পের সৌরভ। তাহলে এখানে রয়ের বা ষষ্ঠী বিভক্তি যেগুলো রয়েছে, প্রশ্নে আমাদের ব্যাখ্যা কি বলা হয়েছে? পূর্বপদে, এই পদটা হচ্ছে পূর্বপদ আর র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তার মানে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির লোপ পেয়ে যে সমাসটা হয় সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তার মানে আমরা অ্যান্সারটা পেলাম হচ্ছে সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ সমাস, অর্থাৎ সঠিক উত্তরটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তৎপুরুষ সমাস হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ওকে, ষষ্ঠী তৎপুরুষ, ঠিক আছে। সেকেন্ড প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন একটু দেখি যে ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য কোন কবির উপজীব্য বিষয়, কোন কবিতার? সাত সাগরের মাঝি ফরুক আহমেদ, নুরনামা আব্দুল হাকিম। কয়েকটা অপশন আমরা দেখেছি এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু ইদানিং আমরা একটু খেয়াল করে দেখব যে ফরুক আহমেদ থেকে কিন্তু খুবই প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে, অনেক প্রশ্ন হচ্ছে যেগুলো আসলে
এবং ডিপলি প্রশ্ন হচ্ছে। তো আমরা যদি একটু ঘাটাঘাটি করে দেখি যে বিগত যে প্রশ্নগুলো ছিল ফারুক আহমেদ থেকে, সেই বিগত প্রশ্ন যদি একটু ডিপলি পড়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের যে পূর্বে যে পরীক্ষা ছিল একটু খেয়াল করলে দেখব যে এখান থেকে কিন্তু চলে আসে পরীক্ষায়। বাট আমরা সেইগুলো আসলে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করি না, বা শুধু নর্মালি এমনিতেই পড়ি, যার কারণে আমরা এগুলো আসলে একটু বুঝতে প্রবলেম হয়। একটু খেয়াল করুন যে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কবির উপজীব্য? এটা হচ্ছে সাত সাগরের মাঝি ফারুক আহমেদ। সাত সাগরের মাঝিটা কে লিখেছেন? ফারুক আহমেদ। সাত সাগরের মাঝি এটা আসলে 1944 সালে প্রকাশিত, 1944 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, সাত সাগরের মাঝি এটা হচ্ছে ফারুক আহমেদের একটা কাব্যগ্রন্থ, যেটা কিনা ফারুক আহমেদের কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, যেটা কিনা 1944 সালে ডিসেম্বরে, 1944 ডিসেম্বরে প্রকাশিত হয়। এটা কিন্তু বিসিএস এর পরীক্ষা আসছে, রিসেন্ট যে বিসিএস ছিল সেখানে কিন্তু পরীক্ষা ছিল সাত সাগরের মাঝি উপন্যাসের কাব্যগ্রন্থ, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? আমরা জানলাম কি 1944 সালে প্রকাশিত হয়। তো সাত সাগরের মাঝি টোটালে মোটামুটি 19টি কবিতা, টোটালে মোট কবিতা হচ্ছে 19টি কবিতা রয়েছে। হ্যাঁ, টোটালে কবিতা রয়েছে 19টি। তো প্রথম কবিতার কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে সিন্দবাদ। হ্যাঁ, সিন্দবাদ প্রথম কবিতার নাম আমরা কি জানলাম? সিন্দবাদ। এবং শেষের যে কবিতা, অর্থাৎ 19 নম্বর যে কবিতা বা শেষ যে কবিতা, সেই কবিতার নাম হচ্ছে সাত সাগরের মাঝি। অর্থাৎ কাব্যগ্রন্থের যে নাম, সেটার নাম অনুপাতে কিন্তু এই সাত সাগরের মাঝির নামটা প্রচলন হয়েছে। ঠিক আছে? তো আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমি লক্ষ্য করছি যে আপনারা অনেকেই অ্যান্সার দিচ্ছেন, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। কারণ আমরা যখন পড়াবো বা ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আপনারা যারা পারেন তারা একটু চেষ্টা করবেন যে কাইন্ডলি অ্যান্সারগুলো একটু টাইপিং করতে, নিজেরা একটু লিখতে। কারণ এটা যেটা হয় সেটা হচ্ছে, আপনি তো জানেনই পরবর্তীতে যে ব্যাখ্যাগুলো আমরা পড়ছি, সেই ব্যাখ্যাগুলো যখন আপনি লিখবেন, সেটা কিন্তু আপনার মেমোরিতে কিন্তু অনেক কি হবে, সাস্টেইনেবল হবে। হ্যাঁ, পরবর্তীতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা আপনারা জানেন আপনারা হচ্ছে কমেন্টে লিখবেন সঠিক অ্যান্সারটা, এবং ব্যাখ্যা যদি পারেন দুই একটা সেটাও লিখবেন। হ্যাঁ, আর আপনারা যদি মনে করেন যে যদি আপনাদের আরও পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা আমাদের ক্লাসটা দেখুক, অবশ্যই তাদের মেনশন করবেন এবং চাইলে আপনারা শেয়ার করতে পারেন আমাদের ক্লাসটা। ওকে, দেখুন এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? আমরা জানি প্রাকৃত স্তর থেকে, কিন্তু মূলত হচ্ছে বাংলা ভাষাটা হচ্ছে কোথা থেকে এসেছে? বাংলা ভাষার উৎপত্তিটা হচ্ছে কিন্তু প্রাকৃত স্তর থেকে আসছে। এখন কথা হচ্ছে যে প্রাকৃত স্তরের কোন স্তর থেকে আসছে? মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, না আসলে কি প্রাকৃত? তো সর্বজন স্বীকৃত যেটা বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, এখানে কিন্তু দুইটা মত পাওয়া যায়। একটা হচ্ছে শহীদুল্লাহর মত, আর একটা হচ্ছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত। হ্যাঁ, সুনীতি কুমারের মত। তো একটা যদি বলি আমি শহীদুল্লাহর মত, আর একটা যদি বলি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে শহীদুল্লাহর মতে আমরা জানলাম যে প্রাকৃত তো বটেই, বাট এটা কোন প্রাকৃত? অ্যান্সারটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। আর যদি বলা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনটা, তাহলে সেটার অ্যান্সার হবে হচ্ছে কোন? মাগধী প্রাকৃত। তাহলে আমরা দুইটা তথ্য জানলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে, যেটা অ্যান্সারটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। আর যদি বলা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আসলে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি, সেটার অ্যান্সার কি জানলাম? মাগধী প্রাকৃত। তো আমরা এখান থেকে দুইটা প্রশ্ন জানলাম। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন, নবনূর পত্রিকার সম্পাদককে? আমাদের কিন্তু প্রায় বিশেষ পরীক্ষায় কিন্তু পত্রিকা সম্পর্কে প্রশ্ন আসে। হ্যাঁ, পত্রিকা নিয়ে প্রশ্ন আসে। তো একটু খেয়াল করুন, নবনূর পত্রিকার সম্পাদককে? নবনূর পত্রিকার সম্পাদক হচ্ছে কে? সৈয়দ এমদাদ আলী। নবনূর পত্রিকাটা আসলে মূলত এটা কত সালে একটু খেয়াল করি। নবনূর পত্রিকা সম্পাদক হচ্ছে সৈয়দ এমদাদ আলী। এটা হচ্ছে 1903 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, 1903 সালে প্রকাশিত হয় কলকাতা থেকে। 1903 সালে কলকাতা থেকে নবনূর পত্রিকাটি প্রকাশিত হয়, যেটা কিনা প্রকাশনা করেছেন কে? সৈয়দ এমদাদ আলী। হ্যাঁ, সৈয়দ এমদাদ আলী। তাহলে প্রকাশিত আমরা কোথায় জানলাম, কত সালে? সালটা জানলাম 1903 সালে। এবং কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে। তো এই নবনূর পত্রিকার মূলত হচ্ছে যিনি উদ্দেশ্যটা যেটা ছিল, সেটা হচ্ছে তৎকালীন সময়ে যে বাংলার মুসলমান ছিল, বাংলার মুসলমানদের উন্নতির জন্য, মূলত বাংলার মুসলমানদের উন্নয়নের জন্য, বা বাংলার মুসলমানদের বা সেই সময়ে কলকাতা বাংলার মুসলমানদের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য মূলত এই পত্রিকাটা কি করা হয়? প্রকাশিত করা হয়। মুসলমানদের উন্নয়নের জন্য নবনূর পত্রিকাটা প্রকাশিত করা হয় কত সালে? 1903 সালে। ওকে, 1903 সালে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি।
ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল। আমরা কিন্তু প্রথম যে ব্যাকরণের যে প্রথম যে অধ্যায়টা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সাধু ভাষা এবং চলিত ভাষা, যে কয়েকটা সাধু এবং চলিত ভাষা, সেই ভাষার কয়েকটা কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রায়ই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। ওইটা মূলত এই বৈশিষ্ট্যরই কিন্তু একটা কয়েকটা বৈশিষ্ট্যের কিন্তু একটা বৈশিষ্ট্য জাস্ট সরাসরি উঠাই দিয়েছে, ঠিক আছে। এটা আসছিল 11তম বিসিএস 11তম বেসরকারি নিবন্ধন পরীক্ষাতে। ওকে, খেয়াল করুন, বাংলার কোন রীতি তদ্ভব শব্দ বলেন। তদ্ভবের কথা যদি বলে তাহলে সেটার অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে চলিত রীতি। চলিত রীতির ক্ষেত্রে তদ্ভব শব্দবহুল বা বিদেশি তদ্ভব, এখানে কি তদ্ভব শব্দবহুল, সেক্ষেত্রে কোন রীতি? চলিত রীতির ক্ষেত্রে। আর যদি বলা হয় ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল, তৎসমর কথা যদি বলা হয় তৎসম শব্দবহুল কোনটা, তাহলে সেটা কিন্তু অ্যান্সার হবে সাধুরীতি। হ্যাঁ, তারপর নাটকের সংলাপের জন্য উপযোগী কি, হ্যাঁ, বক্তৃতা দানের জন্য উপযোগী, এগুলো কিন্তু আপনারা বৈশিষ্ট্যের মধ্যে পেয়ে যাবেন এবং জানেন আপনারা। হ্যাঁ, ওকে, একটু খেয়াল করুন, আজি রক্ত নিশি ভরে একই এ শুনি, ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খল। তো এইটা মূলত কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে বন্দি বন্দনা। হ্যাঁ, বন্দি বন্দনা। এই বন্দি বন্দনাটা কাজী নজরুল ইসলামের কবিতার লাইন। বন্দি বন্দনা কবিতা রয়েছে, সেই বন্দি বন্দনা কবিতার একটা লাইন, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। তো আরো একটা কথা যদি বলি, যদি বলা হয় বন্দির বন্দনা, একটা হচ্ছে বন্দি বন্দনা আর একটা হচ্ছে বন্দির বন্দনা। তো বন্দির বন্দনা যদি বলে, এটা কিন্তু একটা কাব্যগ্রন্থ, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর। যদি বলে বন্দির বন্দনা, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর কিন্তু একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, বুদ্ধদেব বসুর হচ্ছে কাব্যগ্রন্থের নাম হচ্ছে বন্দির বন্দনা। আর শুধু যদি বলে বন্দি বন্দনা, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের একটা কবিতা। হ্যাঁ, একটা কবিতা যেটা কিনা বিষের বাসী, হ্যাঁ, বিষের বাসী কাব্যগ্রন্থের কি একটা কবিতা। বিষের বাসী কাব্যগ্রন্থের একটা কবিতা। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, যেটা আসলে আমার খুব ভালো লাগছে। আপনারা যেগুলো অ্যান্সার পারেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যেগুলো বুঝতে প্রবলেম হচ্ছে আপনারা সেটাও জানানোর চেষ্টা করবেন, ঠিক আছে। আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দেওয়ার। যদিও আমি ক্লাসের মধ্যে থাকবো, হয়তোবা আপনাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার বা আমি কমেন্ট পড়তে পারবো না, বাট পরবর্তীতে গিয়ে কিন্তু আমি সবগুলো, আপনাদের যত কমেন্ট আছে সবগুলো কিন্তু আমি ক্লাস শেষে আমি সবগুলো দেখবো, পড়বো, এবং আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর যথাযথ অ্যান্সার দেওয়ার। ওকে, একটু খেয়াল করি, বন্দি বন্দনা কবিতা যেটা রয়েছে, আমরা জানলাম বিষের বাসী কিন্তু এইটা 1924 সালে 1 অক্টোবর, হ্যাঁ, 1924 সালে 1 আগস্ট এটা কি হয়, প্রকাশিত হয়। আমরা কিন্তু জানি যে কাজী নজরুল ইসলামের যে 5টা যে বই রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ ছিল কেন? সেগুলো বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে 5টা বই নিষিদ্ধ ছিল। অনেক সময় পরীক্ষায় আসে যে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কোনটি, নিষিদ্ধ বই কোনটি বা গ্রন্থ কোনটি। সেটা কিন্তু একটা বই বিষের বাসী, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের একটা নিষিদ্ধ কাব্যগ্রন্থ, যেটা কিনা 1924 সালে 1 আগস্ট প্রকাশিত হয়েছে, বাট নিষিদ্ধ হয়েছে কবে? 1924 সালে 22 অক্টোবর। 1924 সালের 22 অক্টোবর কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ বিষের বাসী, সেটা কিনা নিষিদ্ধ হয়েছে। কেন নিষিদ্ধ হয়েছিল? এইটা মূলত কাজী নজরুল ইসলাম কি করেছিলেন, ইনি যে ব্রিটিশ বিরোধী যে বিভিন্ন ব্রিটিশদের বিরুদ্ধে তার যে লেখনী ছিল, সেটা মূলত ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। ব্রিটিশ বিরুদ্ধে যে বৈপ্লবিক যে কি বলবো আসলে লেখা, বা তার যে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, মূলত ব্রিটিশদের বিরুদ্ধে লেখা ছিল। এটাই হচ্ছে তার এই কাব্যগ্রন্থটা কি বাজেয়াপ্ত হওয়ার মূল কারণ ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, কি বলছে তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? খেয়াল করুন, তারণজাত ধ্বনি কিন্তু আমরা জানি, হ্যাঁ, একটা যদি বলা হয় তারণজাত ধ্বনি কিন্তু আমরা জানি ডয়বিন্দু র, এগুলো দুইটাই হচ্ছে কি, দুইটা হচ্ছে তারণজাত ধ্বনি। এখন প্রথম যেটা রয়েছে সেটা কিন্তু অল্প প্রাণ, হ্যাঁ, এটা হচ্ছে অল্প প্রাণ। আর যদি বলা হয় ঢয়বিন্দু র, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মহাপ্রাণ, বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি বা বর্ণ। আচ্ছা, মহাপ্রাণ। তাহলে প্রথমটা তারণজাত বর্ণ আমরা কয়টা জানলাম? তারণজাত বর্ণ হচ্ছে 2টা। তারণজাত বর্ণ হচ্ছে টোটালে 2টা। তারণজাত বর্ণ হচ্ছে 2টা, একটা হচ্ছে ডয়বিন্দু র আর একটা হচ্ছে ঢয়বিন্দু র। তো প্রথম ডয়বিন্দু র সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ, আর ঢয়বিন্দু র সেটা হচ্ছে মহাপ্রাণ। আমাদের প্রশ্ন কি বলেছে খেয়াল করুন, প্রশ্নে বলছে তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? তারণজাত মহাপ্রাণ, অর্থাৎ এখানে কিন্তু তারণজাতের মধ্যে আমরা জানি 2টা বর্ণ, তার মধ্যে একটা ডয়বিন্দু র, একটা ঢয়বিন্দু, একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। প্রশ্নে বলেছে মহাপ্রাণ ধ্বনি, তাহলে মহাপ্রাণ ধ্বনি হচ্ছে কি, খ নাম্বারটা অ্যান্সার হচ্ছে ডয়বিন্দু র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ,
ওকে, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যদি বলা হয়, একটি কালো মেয়ের কথা। হ্যাঁ, একটি কালো মেয়ের কথা। কালো মেয়েটা কে ছিল? কালো মেয়েটা ছিল হচ্ছে নাজমা নামে একটা মেয়ে ছিল, সে মূলত কালো মেয়ে, অর্থাৎ একটি কালো মেয়ের কথা। এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে যে ঔপন্যাসিক ছিলেন, ইনি মূলত এই উপন্যাসটা রচনা করেছিলেন, যেটা কিনা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হ্যাঁ, এটা কালো মেয়ের কথা। এটা কত সালে প্রকাশিত হয়? 1971 সালে প্রকাশিত হয়। এবং এটার চরিত্র ছিল বা নায়িকা, যেটাই আমরা বলি না কেন, প্রধান চরিত্র ছিল নাজমা নামে একটি কালো মেয়ে। তাকে কেন্দ্র করে মূলত এই উপন্যাসটি লেখা হয়। আর 23 নম্বর তেলচিত্র এটা কার ছিল? এটা ছিল হচ্ছে আলাউদ্দিন আল আজাদের। আলাউদ্দিন আল আজাদ। হ্যাঁ, আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তেলচিত্র। আচ্ছা, ইছামতি কে ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইছামতি ছিল হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইছামতিটা লিখেছেন কে? বিভূতি। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কি জানলাম? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটা হচ্ছে একটি কালো মেয়ের কথা, যেটা কিনা 1971 সালে প্রকাশিত হয়েছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং 23 নম্বর তেলচিত্র আলাউদ্দিন আল আজাদ। তারপর হচ্ছে কি ইসামতি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর আয়নামতির পালা এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। এটা লিখেছেন সৈয়দ শামসুল হক। হ্যাঁ, এটা একটু লিখে নেন, সৈয়দ শামসুল হক। আচ্ছা, সৈয়দ শামসুল হক হচ্ছে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ধর্মহর সন্ধি সূত্র কি? অর্থাৎ আমরা যে ধ্বনি পরিবর্তনের যে অনেকগুলো নিয়ম রয়েছে, যেরকম স্বরসঙ্গতি, তারপর অপিনিহিতি, সমীভবন, বিষমীভবন, এগুলো থেকে কিন্তু প্রায় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি ধর্ম থেকে ধরম হওয়ার সন্ধি সূত্র কি, অর্থাৎ এটা কোন নিয়মে গঠিত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে স্বরভক্তি। কেন স্বরভক্তি হবে? একটু খেয়াল করি। যদি বলা হয় স্বপ্ন, হ্যাঁ, স্বপ্নকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো? স্বপ্ন। হ্যাঁ, একটু খেয়াল, পয়ের সাথে কিন্তু দন্তন্য যুক্ত রয়েছে। তাহলে আমরা এখানে স্বপ্ন দন্ত শয় বটা লিখলাম, পটা লিখলাম, শেষে কি করলাম? যেটা আছে দন্তন্যটা বসাই দিলাম। যদি বলা হয় রত্ন, রত্নকে যদি আমরা ভাঙাই তাহলে কি করব? রতন। খেয়াল করো, এটা কিন্তু ভাঙানো ছিল, যুক্ত ছিল, সেটা কিন্তু কি আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যদি বলা হয় রতন, রতন থেকে কিন্তু এই তয় দন্তন্য কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর যদি বলা হয় যে হর্ষ, এখানে উপরে রেপ মানে কি? রেপ মানে একটা র, তার মানে কি এটা হরস, হর্ষ থেকে হরস। হ্যাঁ, হর্ষ থেকে হরস। তাহলে আমরা যেটা বুঝলাম ধর্ম থেকে কি, সেই রকম এটা কি, রেপ মানে কি? রেপ মানে হচ্ছে র, তাহলে ধর্ম থেকে ধরম। তাহলে এটা কোন নিয়মে গঠিত হয়েছে? এটা হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তির আরেক নাম কি? স্বরভক্তির যদি অপশনে না থাকে তাহলে কি হবে? বিপ্রকর্ষ অপশন থাকবে। বিপ্রকর্ষ যদি অপশনে না থাকে তাহলে কি নাম, কি অপশন থাকবে? মধ্য স্বরাগম। স্বরাগম মানে কি? স্বরের আগমন। মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে একটা স্বরের আগমন হবে। স্বরের আগমন, দ্যাট মিনস এখানে কি বলছে? রত্ন থেকে যখন আমরা কি পেয়েছি? রত্ন থেকে রতন, মাঝখানে একটা স্বর আসছে না? স্বরের আগমন, সেটাই বলছে মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে একটা স্বরের আগমন ঘটবে, দ্যাট মিনস মধ্য স্বরাগম। বা আমরা কি পেলাম এখানে? কিন্তু অপশনে এটাও থাকতে পারতো স্বরভক্তি না থেকে বিপ্রকর্ষ। কেন? স্বরভক্তিরই অন্য নাম হচ্ছে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, একই কথা। ঠিক আছে, তো আমরা এই নিয়মে এটা জানলাম। আচ্ছা, খেয়াল করি এবার মহেন্দ্র এবং বিনোদিনীর নিচের কোন উপন্যাসের চরিত্র? মহেন্দ্র এবং বিনোদিনী এটা কিন্তু চোখের বালি উপন্যাসের, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এটা হচ্ছে কি? মনস্তাত্ত্বিক। এটা হচ্ছে রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি উপন্যাস হচ্ছে কার? রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। ঠিক আছে, চোখের বালি, মহেন্দ্র এবং বিনোদিনী নিচের কোন উপন্যাসের চরিত্র? প্রায় কিন্তু চরিত্র আসতে দেখা যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের চরিত্র আসে, যে চরিত্রগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। হ্যাঁ, তো এই টাইপের যারা বঙ্কিম, এদের যে বিভিন্ন লেখনী রয়েছে বা উপন্যাস রয়েছে, সেখান থেকে কিন্তু বেশি চরিত্রগত যে বিষয় রয়েছে, প্রশ্নগুলো, সেগুলো কিন্তু মূলত এই চরিত্র থেকে, এই উপন্যাসগুলো থেকে হয়ে থাকে। তো তাহলে জানো কি মহেন্দ্র এবং বিনোদিনী হচ্ছে কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি। এটা হচ্ছে 1903 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, 1903 সালে প্রকাশিত হয়। ওকে, মনস্তাত্ত্বিক উপন্যাস। ওকে,
পরবর্তী প্রশ্ন, বর্ণমালার ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জন বর্ণ? এখানে কিন্তু প্রশ্ন আসছে, আমরা কিন্তু ধ্বনি এবং বর্ণ যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন হয় বিশেষ পরীক্ষাতে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সমাস বলি আর ধ্বনি এবং বা বর্ণ বলি এই দুইটা কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু প্রশ্ন হয় এরকম, আমরা জানি এবার যেরকম প্রাইমারিতে প্রশ্ন ছিল একটা, আপনারা জানেন যে অর্ধমাত্রা বর্ণ কতগুলো, এটা কিন্তু আমরা জানি 8টি, পূর্ণমাত্রা বর্ণ কতগুলা, তারপর মাত্রাহীন বর্ণ কতগুলা। তো সেটারই কিন্তু একটু ডিপলি প্রশ্ন করেছে, একটু খেয়াল করুন। এখানে বলছে যে বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে ব্যঞ্জন বর্ণ কতটি। প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল। আমরা জানি যে টোটালে বর্ণ হচ্ছে 50টা, পূর্ণমাত্রা 32টা, অর্ধমাত্রা 8টা, আর মাত্রাহীন হচ্ছে 10টা। বাট প্রশ্ন করেছে এখানে, খেয়াল করুন, বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে টোটালে ব্যঞ্জন। প্রথমে আমরা জানি কি মাত্রাহীন বর্ণ কতগুলা, প্রথমে খেয়াল করুন, এখানে প্রথমে বলছে হচ্ছে মাত্রাহীন বর্ণ। তো মাত্রাহীন বর্ণ কিন্তু আমরা জানি, মাত্রাহীন বর্ণ কিন্তু আমরা জানি কয়টি, 10টি। এখন প্রশ্ন করেছে মাত্রাহীন বর্ণে কতটি, এইটা না, প্রশ্ন করছে যে বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জন বর্ণ। তাহলে 10টি যদি হয়, তাহলে এখানে হচ্ছে 6টি হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ এবং 4টি হচ্ছে স্বরবর্ণ। এই টোটালে হচ্ছে 10, এই টোটালে হচ্ছে 10টি। এখন কথা হচ্ছে, এখানে প্রশ্ন ছিল এরকম মাত্রাহীন বর্ণ কতটি, আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 10টি। স্বরবর্ণের ক্ষেত্রে যদি বলা হয়, এটা হচ্ছে যে স্বরবর্ণ হচ্ছে 4টি, স্বরবর্ণ হচ্ছে 4টি, আর হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। তো পরীক্ষায় কিন্তু আমরা জানি স্বরবর্ণ হচ্ছে টোটালে কয়টা, 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে টোটালে কয়টা, 39টা। তাহলে এই যেহেতু স্বরবর্ণ কম, তাহলে স্বরবর্ণ ছোট হবে 6টি, 4টি, আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ 6টি। এখন 4টি কি কি রয়েছে, স্বরবর্ণের কথা যদি বলি, 4টি রয়েছে এ, ওই, ও, ও। এই 4টি হচ্ছে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ। আর যদি বলা হয় 6টি যে ব্যঞ্জন বর্ণ যে 6টি রয়েছে, সেটা হচ্ছে ও, ইও, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দুর। এই ছয়টাকে আমরা কি বলবো, ব্যঞ্জন বর্ণ, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। তার মানে আমরা মাত্রাহীন বর্ণ পাইলাম টোটালে 10টা, ব্যঞ্জন বর্ণের মধ্যে পেলাম হচ্ছে 6টা, স্বরবর্ণের মধ্যে পেলাম 4টি। এখন পরীক্ষা কিন্তু এইটাও থাকতে পারে যে ব্যঞ্জন বর্ণ যে মাত্রাহীন 6টি রয়েছে, সে 6টা কি কি, ও, ইও, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দুর। তো এগুলো একটু পড়ে নেবেন কষ্ট করে। ওকে, সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? ছদ্মনাম, পরীক্ষা কিন্তু ছদ্মনাম আসে। ছদ্মনাম সম্পর্কে আমরা বললে কিন্তু অনেক কিছুই মাথায় চলে আসে, হ্যাঁ, বাট পরীক্ষার সেন্টারে গিয়ে কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। একটু দেখি, সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? এটা কিন্তু মোহিতুল্লাল মজুমদার। মোহিতুল্লাল মজুমদারের ছদ্মনাম কিন্তু হচ্ছে সত্য সুন্দর দাস। আর হচ্ছে কি জরাসন্ধ, জরাসন্ধটা হচ্ছে কার? জরাসন্ধটা হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী, চারুচন্দ্র চক্রবর্তী। আর যদি বলা হয় কালিকানন্দ কার? কালিকানন্দ হচ্ছে দুলাল চন্দ্র মুখোপাধ্যায়, দুলাল চন্দ্র মুখোপাধ্যায়, হ্যাঁ, দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। এটা হচ্ছে কার ছদ্মনাম? এটা হচ্ছে কালিকানন্দ। আর বিমল ঘোষ তো আমরা জানি সবাই, এটা হচ্ছে মৌমাছি, হ্যাঁ, বিমল ঘোষ হচ্ছে মৌমাছি, মৌমাছি। বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি নামে তিনি ছদ্মনামে নিজেকে পরিচয় করিয়ে দিতেন। ওকে, নত্যবিধি অনুসারে কোন বানানটি সত্য? দেখুন একটু খেয়াল করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষার সেন্টারকে খুবই কনফিউশন তৈরি করে। এটা যে শুধুমাত্র নত্যবিধান অনুপাতে পরীক্ষা আসে ব্যাপারটা এটা না, এটা কিন্তু বিশেষ পরীক্ষাতে যে শুদ্ধ বানান আসে বা ইন্টারসি পরীক্ষা যে শুদ্ধ বানানগুলো আসে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা খুবই আসে। এবং আমাদের সব থেকে বেশি কনফিউশন যে প্রশ্নটা তৈরি করে সেটা কিন্তু এই নত্যবিধান অনুসারে যে বানানটা, এইটা একটু খেয়াল করি। আমি কয়েকটা বিষয় একটু লক্ষ্য করুন, আমি একটু কয়েকটা বিষয় বলে দিই। একটা হচ্ছে যদি বলা হয় অপরাহ্ন, অপরাহ্ন একটু খেয়াল করি, অপরাহ্ন। যদি বলা হয় পূর্বাহ্ন, হ্যাঁ, যদি বলা হয় প্রাগ্ন, এইটা একটা অপশন। আর এই পাশে যদি আমি লিখি সায়াহ্ন, হ্যাঁ, একটু খেয়াল করি, এই পাশে যদি আমি লিখি সায়াহ্ন, যদি লিখি হচ্ছে মধ্যাহ্ন, হ্যাঁ, মধ্যাহ্ন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটু প্রশ্ন, যারা পারবেন কাইন্ডলি অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে যে হয়ের সাথে দন্তন্য নাকি মূর্ধন্য, নিচে যেটা লিখলাম এই দুটো আসলে কি? হ্যাঁ,
এই হয়ের সাথে কোন বর্ণটা যুক্ত রয়েছে আর এই হয়ের নিচে এটা কোন বর্ণটা যুক্ত রয়েছে, এটা কি কেউ বলতে পারবেন? এইটা কিন্তু আমাদের পরীক্ষায় সব থেকে আমাদেরকে ভোগায় এবং আমাদের এই সমস্যাটার জন্য আমাদের প্রায়ই এই টাইপের যে প্রশ্নগুলো হয়ে থাকে অপরাঙ্গ, মূর্ধাঙ্গ, পূর্বাঙ্গ, প্রাঙ্গ, সায়াঙ্গ, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা ভুলে যাই। আসলে দন্তন্যটা আসলে উপরে হবে নাকি নিচে হবে, এটা আমাদের মধ্যে একটা কি বলবো আসলে মানে একটা জরুরি সমস্যা বলা যায় আর কি। ঠিক আছে, বার্নিং কোশ্চেন বলা যায়। তো ঠিক আছে, একটু বলি আমি। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্টে লিখছেন, হ্যাঁ আচ্ছা গুড, অনেকেই লিখছেন। তারপরেও যারা নতুন আসছেন বা যারা জানেন না তাদেরকে একটু আমি বলে দেই, এইটা কিন্তু আমরা মনে করি কি এটা হচ্ছে মূর্ধন্য, হয় সাথে যেহেতু মূর্ধন্যর মতো দিয়েছে, বাট এটা হচ্ছে মূর্ধন্য, আর এটা হচ্ছে দন্তন্যর মতো, তাহলে এটা দন্তন্য, বাট এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা হচ্ছে ভুল অ্যান্সার, এটা ভুল অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে কি? সঠিক অ্যান্সারটা হচ্ছে এই উপরে যেটা রয়েছে হয়ের সাথে, অর্থাৎ হৃদয়ের ভিতরে যেটা রয়েছে, মানুষের হৃদয় অন্তরে যেটা থাকে সেটা হচ্ছে যে দন্তন্য। ঠিক আছে, উপরেরটা হচ্ছে দন্তন্য, আর নিচের যেটা দন্তন্যর মতো দেখতে, বাট এই নিচেরটাই হচ্ছে মূর্ধন্য। এই বেসিকটা একটু আমরা একটু ক্লিয়ার করে নেই। প্রথমে যেটা হয়ের মতো যেটা থাকে সেটা হচ্ছে দন্তন্য, আর নিচে যেটা থাকে হয়ের নিচে সেটা হচ্ছে কি আমরা কি বলবো? মূর্ধন্য বলবো, মূর্ধন্য বলবো। ঠিক আছে, তো একটু কথা বলি, সেটা একটু টেকনিকটা আমি একটু অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। সাধারণত মানুষের নাম সাধারণত কি হয়, দন্তন্যদে অনেকগুলো প্রাণীর নাম রয়েছে না, দন্তন্যদে কিন্তু অনেকগুলো মানুষের নাম রয়েছে, বাট মূর্ধন্যদে কিন্তু মানুষের নাম নেই বললেই চলে। আপনি একটা নামও খুঁজে পাবেন না যেটা শুরুতে মূর্ধন্য থাকবে, বাট মানুষের নাম কিন্তু অনেক পাবেন যেগুলো দন্তন্যদে শুরু করা। ঠিক আছে, তো যারা দন্তন্যদে অনেক নাম, যেরকম নাইম রয়েছে, নাজমুল রয়েছে, এরকম হাজার হাজার নাম পাবেন। তো মানুষজন যাদের নাম দন্তন্য, যেহেতু মানুষের নাম, তাহলে মানুষজন সাধারণত কি চায়? যে হৃদয়ে বসছে, মানে মানুষের হৃদয়ে স্থান পেতে চায় না, কোনো কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, একে অপরের সাহায্যের মাধ্যমে কি হয়, মানুষ কিন্তু মানুষকে হৃদয়ে স্থান দেয়, ভেতরে অন্তরে স্থান দেয়। ঠিক আছে, তাহলে এই হৃদয়ে স্থান দেওয়ার ক্ষেত্রে কি হবে, যেহেতু দন্তন্যদে মানুষের নাম হয়, তাহলে মানুষ তো হৃদয়েই প্রবেশ করে, তাহলে এইটা হৃদয় বুকের ভিতরে যে নেয় সেটাকে আমরা দন্তন্য হিসেবে চিনলাম। আর যেটা দন্তন্য নিচে, অর্থাৎ হয়ের নিচে থাকবে, মূর্ধন্য জানলাম, সেটা কিন্তু আমাদের হৃদয়ের স্থান, এটা আমাদের পায়ের নিচের স্থান হবে। যেটা পায়ের নিচে সেটা হচ্ছে মূর্ধন্য, আর যেটা হৃদয়ের স্থান পাবে সেটা হচ্ছে দন্তন্য। জাস্ট এটা একটু মাথায় রাখুন, আর নিয়মটা একটু খেয়াল করি। নিয়মটা এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, একটু মাথায় রাখুন। তিনটা নিয়ম বলে দেব। যদি বলা হয়, একটু খেয়াল করি, যদি বলা হয় রি, হ্যাঁ এটা হচ্ছে রেফ, রেফ, র এবং রেফ, র এবং রফালা, হ্যাঁ রফালা, এই তিনটা যদি থাকে সেগুলোর ক্ষেত্রে যদি রেফ, র এবং রফালা থাকে তাহলে সেটার হচ্ছে কি হবে, সেটা হচ্ছে মূর্ধন্য হবে। সেটার নিয়ম হচ্ছে এগুলো থাকলে মূর্ধন্য হবে, এগুলো থাকলে মূর্ধন্য হবে। এখন কেমন মূর্ধন্য হবে একটু খেয়াল করি। এখানে অপরাঙ্গ বানানোর ক্ষেত্রে এখানে র কি পেয়েছে, অপরাঙ্গ বানানে র আছে না, অপরাঙ্গ। যদি রেফ, এখানে পূর্বাঙ্গ বানানোর ক্ষেত্রে রেফ আছে না, আছে। রফালা, তো রফালা ওখানে পয়ের নিচে রফালা আছে না, রফালা। তাহলে এই তিনটা যদি থাকে তাহলে সেটা হবে কি, নিয়ম জানছি, সেটা হবে হচ্ছে মূর্ধন্য। এটা কি হবে, মূর্ধন্য। তাহলে আমরা নিয়ম জানলাম কয়টা, নিয়ম হচ্ছে তিনটা, জাস্ট নিয়ম হচ্ছে তিনটা, রেফ থাকবে, র থাকবে, অথবা রফালা। এই তিনটা নিয়ম যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে মূর্ধন্য হবে। তো এই তিনটা ক্ষেত্রে মূর্ধন্য, এখন আমরা জানলাম যে মূর্ধন্য কোথায় বসবে আর দন্তন্য কোথায় বসে, মানে যেটা হৃদয়ের মাঝখানে বসে, মানুষের যেটা ভালোবাসার বস্তু হৃদয়ের মাঝখানে বসে, স্নেহের বস্তু সেটা হচ্ছে কিন্তু হৃদয়ের মাঝখানে থাকে, বুকের মাঝখানে। তাহলে বুকের মাঝখানে থাকলে সেটা কি হয়, দন্তন্য। কেন, মানুষই তো সাধারণত বুকের মাঝখানে থাকে, তাই না? তো সেই হিসেবে আমরা দন্তন্য হিসেবে চিন্তা করতে পারি সহজভাবে মনে রাখার জন্য। তাহলে দন্তন্যটা হচ্ছে অন্য নিয়ম, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে মূর্ধন্য। তার মানে এই শব্দগুলোর পরে মূর্ধন্য হবে। আর মূর্ধন্য কোথায় বসে আমরা জানি, পায়ের নিচে। কোথায়, পায়ের নিচে। তার মানে খেয়াল করুন, এটা র আছে, রি আছে, তারপরে মূর্ধন্য। তাহলে মূর্ধন্য এই যে নিচে যে দন্তন্যটা আছে, এই দন্তন্যকে আসলে দন্তন্য না, এটা আমরা কি, এটা হচ্ছে মূর্ধন্য। হ্যাঁ, নিয়ম খেয়াল করুন, এটা হচ্ছে মূর্ধন্য। তার মানে রি, র এবং র ফেলার পরে মূর্ধন্য বসছে। আর অন্য ক্ষেত্রে দেখুন এখানে কি আছে, এখানে কিন্তু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু অন্তস্থ জ আছে, এখানে কিন্তু রি, র ফলা কিছুই নেই। এখানে খেয়াল করুন মধ্যাহ্নর ক্ষেত্রে কি আছে, রি, র, রেফ, রফালা কিছু আছে, নাই। তার মানে কি, এটা হচ্ছে বুকের মাঝখানে থাকবে, অর্থাৎ দন্তন্য বসবে। এটা হচ্ছে দন্তন্য বসবে, এটা হচ্ছে দন্তন্য বসবে। হ্যাঁ, তার দন্তন্য কোথায় বসে, মানুষের হৃদয়ে বসে বা বর্ণের হৃদয়ে বসে, আর মূর্ধন্য বসে হচ্ছে শেষে। আচ্ছা, এর থেকে আর ভালো বোঝানোর আমার পক্ষে আসলে সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় আপনারা জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব এর থেকে ভালোভাবে বোঝানোর, যাতে করে আপনারা
পরিবারভাবে সঠিকভাবে বুঝতে পারেন। ওকে, নিচের কোনটি ব্যঙ্গ রচনা, একটু খেয়াল করি পরবর্তী প্রশ্ন। এখানে বলছে যে নিচের কোনটি ব্যঙ্গ রচনা বা ব্যঙ্গাত্মক রচনা, এটা হচ্ছে কি আয়না। আয়নাটা হচ্ছে কার? আবুল মনসুর আহমেদ। কে লিখেছেন এটা? আবুল হচ্ছে মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ এটা কিন্তু 1935 সালে তার একটা ব্যঙ্গাত্মক রচনা বলা যায়। হ্যাঁ, আবুল মনসুর আহমেদ 1935 সালে তার একটা ব্যঙ্গাত্মক রচনা। ঠিক আছে। শবনম যদি বলা হয় সৈয়দ মোস্তফা আলী, শবনম কে লিখেছেন? শবনম কিন্তু লিখেছেন হচ্ছে সৈয়দ মোস্তফা আলী। সৈয়দ হচ্ছে মুস্তফা, হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলী লিখেছেন হচ্ছে কে? শবনম। আর মৃত্যু কথা আমরা জানি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উপন্যাস বা 3টা উপন্যাসের একটা। তারপর 23 নম্বর তেলচিত্র আমরা একটু আগে পড়েছি আলাউদ্দিন আল আজাদের। ওকে ওকে, একটু খেয়াল করো, দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুরবস্থা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম আমরা জানি কি, র ইকুয়াল টু, র যদি থাকে এটার পরিবর্তে কি বসবে? একটা বিসর্গ বসবে। র এর পরিবর্তে বিসর্গ, তাহলে একটু খেয়াল করো, র আছে এখানে, তাহলে র এর পরিবর্তে যদি বিসর্গ, দুরবস্থার ক্ষেত্রে কি হবে? যে র যদি বিসর্গ আছে তার মানে কি র এর পরিবর্তে বিসর্গ দিলাম, যোগ অবস্থা মানে কি, কিছু নাই মানে কি, স্বরেও, তার মানে কি দু বিসর্গ যোগ অবস্থা। হ্যাঁ, দু বিসর্গ যোগ অবস্থা। তো এটা কোনটা অপশনে আছে দু বিসর্গ যোগ অবস্থা? আচ্ছা, এটা ঘ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে। যদি বলা হয় নিরাশা, যদি বলা হয় নিরাশা, নিরাশাকে ভাঙলে আমরা কি পাবো? একটু কমেন্টে করুন, আপনারা যারা পারেন একটু কমেন্ট করুন, দেখি কেমন পারে। যদি বলা হয় প্রাতরাশ, হ্যাঁ, যদি বলা হয় প্রাতরাশ, প্রাতরাশকে যদি ভাঙাই তাহলে এটা কি হবে? জাস্ট আমরা নিয়ম জানছি কি, যদি র থাকে তাহলে সেটা কি হবে? বিসর্গ হবে। তার মানে কি এখানে র আছে, তার মানে এখানে বিসর্গ হবে, র উঠাইতে বিসর্গ, তার মানে কি নি বিসর্গ যোগ কি হবে? আকার মানে কি? সরিয়া। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সরিয়া। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সরিয়া। স্বরবর্ণ কতগুলো আমরা জানি? 11টি। বাট আকার যেগুলো কি বলে আকার রয়েছে, কার রয়েছে, সেগুলো কয়টি? 10টি। সেই সরিয়াতে কিন্তু একটা সরিয়া মানে সরিয়া, এই সরিয়া। হ্যাঁ, আস। যদি বলা হয় প্রাতরাশ, হ্যাঁ, যদি বলা হয় প্রাতরাশ তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রাতরাশ। তো প্রাতরাশের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কি হবে? আগে প্রাতটা বসালাম, রটা উঠে যাবে, রটা উঠে যে কি বসবে? বিসর্গ বসবে, বসালাম, যোগ থাকবে। এখানে আকার মানে কি? আকার মানে একটা সরিয়া, যা আছে তাই সরিয়া। হ্যাঁ, বাট আপনাদের কিন্তু মনে হইতে পারে, যারা নিয়ম জানেন না, প্রাতরাশ, আপনাদের মনে হইতে পারে যে প্রাত বিসর্গ যোগ রাস হবে। আপনাদের কিন্তু এটা মনে হতে পারে, এখানে তো রাস আসে, তার মানে এখানে রাস হবে, এটা কিন্তু আমাদের মনে হতে পারে। বাট এখানে কিন্তু রাস না হয়, এখানে আস হবে। কেন আস হবে? এখানে সরিয়া আছে, সরিয়া থাকলে আমরা নিয়ম কি জানি? কারের যে নিয়ম, এখানে কি, এই যে কার ইকুয়াল টু সরিয়া। হ্যাঁ, এখানে কি কার ইকুয়াল টু সরিয়া। হ্যাঁ, কার ইকুয়াল টু সরিয়া। হ্যাঁ, কার ইকুয়াল টু হচ্ছে সরিয়া। তাহলে এটা আমরা জানলাম, সেটারই প্রাত বিসর্গযোগ আস, সরিয়ার আকারের পরিবর্তে সরিয়া বসালাম। ওকে, এটাই নিয়ম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্প বা সাহিত্যকর্ম কোনটি? শরৎচন্দ্র মন্দির, আমরা কিন্তু এটা জানি, খুবই গুরুত্বপূর্ণ একটা শরৎচন্দ্রের গল্প, সেটা হচ্ছে কি মন্দির হচ্ছে 1903 সালে প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুবই বিখ্যাত একটা গল্প বলা যায়। ঠিক আছে। এই গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। কোন পুরস্কার? কুন্তলীন পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার লাভ করেন কত সালে? কুন্তলীন পুরস্কার লাভ করেন কিসের জন্য? মন্দির পুরস্কার জন্য, মন্দির গল্প হচ্ছে লেখার জন্য। কত সালে প্রকাশিত? 1903 সালে, এবং কুন্তলীন পুরস্কার লাভ করেন এটার জন্য। ওকে, আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, খুবই ভালো জিনিস এটা। আর পাশাপাশি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের পেজে যারা নতুন যুক্ত হচ্ছেন বা আজকে যারা নতুন ফার্স্ট ক্লাস করছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ক্লাসের শেষে দেখবেন যে আমাদের কমেন্টে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছে, অর্থাৎ ফেসবুকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কাইন্ডলি একটু ওখানে অ্যাড হয়ে নেবেন, যাতে করে আমাদের পরবর্তী যত ক্লাস রয়েছে সিকোয়েন্স অনুযায়ী আপনারা সবগুলো ক্লাস, পিডিএফ, নোট, যেটাই আপনারা বলি না কেন, সবগুলো সেই প্রাইভেট গ্রুপে পেয়ে যাবেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। হেড মৌলবী কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হ্যাঁ, হেড মৌলবী, এগুলো মুখস্থ করার বিষয়, বোঝানোর তেমন কিছু। হেড মানে কি? আমরা জানি হেড মাস্টার, হেড টিচার, ইংরেজি শব্দ, তাহলে ইংরেজি যোগ ফার্সি। আর মৌলবী হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ক্ষমার অযোগ্য, এক কথায় কি হবে? ক্ষমার অযোগ্য। যদি বলা হয় যে ক্ষমার যোগ্য, একটা হচ্ছে অযোগ্য
আর একটা হচ্ছে যোগ্য। এখানে প্রশ্নে বলা হচ্ছে ক্ষমার অযোগ্যকে আমরা কি বললাম? ক্ষমার্য। আর যদি বলা হয় ক্ষমার যোগ্য, সেটা কি হবে? ক্ষমার্য। হ্যাঁ, ক্ষমার্য, ক্ষমার্হ। যদি বলা হয় ক্ষমার যোগ্য অর্থাৎ ক্ষমা করা যায়, সেটা কি হবে? সেটা হচ্ছে ক্ষমার্য। হ্যাঁ, আর যদি বলা হয় ক্ষমার্হ, আর যদি বলা হয় ক্ষমার অযোগ্য, সেক্ষেত্রে হচ্ছে কি হবে? ক্ষমার্য। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কিন্তু কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। বৈকুণ্ঠের খাতা কৌতুক নাটকের মধ্যে রয়েছে বৈকুণ্ঠের খাতা। আরও কিছু কয়েকটা কৌতুক নাটকের কথা যদি বলি, যদি বলা হয় হচ্ছে যে গোড়াই গলদ। হ্যাঁ, গোড়াই গলদ। আচ্ছা, যদি বলা হয় গোড়াই গলদ, ঠিক আছে, গোড়াই গলদ, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত অন্যান্য যে কি বলে কৌতুক নাটক রয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ। আর যদি বলা হয় চিরকুমার সভা, চিরকুমার সভা, হ্যাঁ, চিরকুমার সভা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে শ্রেষ্ঠ কৌতুক নাটক চিরকুমার সভা, যেটা কিনা 1926 সালে প্রকাশিত হয় চিরকুমার সভা কৌতুক নাটক। এবং আরও কৌতুক নাটকের মধ্যে যদি বলা হয় শেষ বৃক্ষ, হ্যাঁ, যদি বলা হয় শেষ বৃক্ষ, তো আমরা মোটামুটি কৌতুক নাটকের মধ্যে পেলাম হচ্ছে গোড়াই গলদ, তারপর পেলাম গোড়াই গলদ, চিরকুমার সভা, সরি এখানে শেষ বৃক্ষ, শেষ লেখা, হ্যাঁ, শেষ লেখা। ওকে, আচ্ছা, তাহলে আমরা তিনটা বিষয় সম্পর্কে কৌতুক নাটক সম্পর্কে জানলাম। একটা হচ্ছে চিরকুমার সভা, আরেকটা হচ্ছে শেষ রক্ষা, আরেকটা হচ্ছে গোড়াই গলদ। তো শেষ রক্ষা এবং গোড়াই গলদ মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার শ্রেষ্ঠ কৌতুক বলা যায়, এটা হচ্ছে শ্রেষ্ঠ, হ্যাঁ, তার শ্রেষ্ঠ কৌতুক নাটক হচ্ছে চিরকুমার সভা, যেটা কিনা 1926 সালে প্রকাশিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটি? দুটি, হ্যাঁ, দুটি পুরুষবাচক। এখানে যদি বলি ননদকে যদি দুটি পুরুষবাচক শব্দ ভাঙানো হয়, তাহলে একটা আসবে হচ্ছে দেবর, আর একটা হচ্ছে নন্দাই। হ্যাঁ, দেবর এবং নন্দাই এই দুটাই কিন্তু পুরুষবাচক, দেবর এবং নন্দাই। আর প্রিয়া থেকে যদি বলা হয়, সেটা কি হবে? একটা পুরুষবাচক, সেটা হচ্ছে প্রিয়। হ্যাঁ, শিষ্যা থেকে কি হবে? শিষ্য। একটা, এটা হচ্ছে কি? একটা, এটা এখানে একটা, এখানে একটি। হ্যাঁ, বাট দুটার কথা যেহেতু বলছে, তাহলে অ্যান্সার হবে এটা ননদ। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, মাছের মা বাগধারার অর্থ কি? মাছের মা বাগধারার অর্থ হচ্ছে নিষ্ঠুর। এগুলো আসলে মুখস্থ করার বিষয়, আপনি একটু মুখস্থ করে নেবেন। কোনটি হরপ্রসাদ শাস্ত্রের লেখা প্রবন্ধ? হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রের লেখা প্রবন্ধ হচ্ছে তৈল। এবং বাবু যদি বলা হয়, তাহলে এটা কি হবে? বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, বাবু যে প্রবন্ধ রয়েছে সেটা হচ্ছে কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। হ্যাঁ, আর যদি বলা হয় তৈল, সেটা কি লিখেছেন? কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর লেখা? তৈল। আর অতি অল্প হলে এটা হচ্ছে কার? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আপনারা কিভাবে মনে রাখতে পারেন? যে একটা কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা অনেক সময় বলি না, মজা করে বা বিভিন্নভাবে বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এখানে কিন্তু অল্প শব্দটা কথা আছে। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী সেভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি এই বিদ্যাসাগর, অল্পের সাথে কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যার সাথে কিন্তু বিদ্যাসাগরের একটা মিল পাওয়া যায়। তো বিদ্যাসাগর, তো আমরা এইভাবে মনে রাখতে পারি অতি অল্প কি হইল। এই প্রবন্ধটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ওকে, পরবর্তী প্রশ্ন যদি একটু আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায়। আমরা জানি কি সংস্কৃত বা তৎসম উপসর্গ কতগুলো আমরা জানি? 20টা, এবং খাঁটি বাংলা উপসর্গ কিন্তু আমরা সবাই জানি 21টা। তাহলে দুইটার সাথে মিল পাওয়া যায় এরকম হচ্ছে কি আছে? এখানে অপশনে আছে আশু, বিন। এগুলো মুখস্থ করার বিষয়, আপনারা নিশ্চয় জানেন, তারপরেও একটু দেখে নেবেন, হ্যাঁ, যাতে করে আমাদের ভুল না হয়। বামেতর শব্দের অর্থ কি? বামে মানে আমরা মনে করি এটা বাম পাশে, কিন্তু তার অপোজিটটা হবে এটা। বামেতর মানে বাম পাশে না, বামেতর মানে হচ্ছে ডান। বামেতর মানে হচ্ছে ডান। উট পাখি কবিতাটির রচয়িতা কে? উট পাখি একটা কবিতা, সেই কবিতাটি লিখেছেন হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। তো উট পাখি কবিতা এটা হচ্ছে কুন্দ্রসী কাব্যের অন্তর্গত, যেটা কিনা আসলে 1937 সালে প্রকাশিত হয়। 1937 সালে কুন্দ্রসী কাব্য প্রকাশিত হয়। সেই কুন্দ্রসী কাব্যের একটা কবিতা হচ্ছে উট পাখি, যেটা কিনা সুধীন্দ্রনাথ দত্ত
প্রকাশিত করেন বা প্রকাশনা করেন। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, বানানটা এটা কোন্দ্রসী, বানানটা হচ্ছে ক্রন্দসী হবে। হ্যাঁ, কোন্দ্রসী, কোন্দ্রসী বানানটা একটু খেয়াল করে নিন, কোন্দ্রসী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলছে যে কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়। সমুচ্চয়ী অব্যয়ে আরেক নাম হচ্ছে সম্বন্ধ পদ। হ্যাঁ, সম্বন্ধ অব্যয়, সম্বন্ধ অব্যয়। হ্যাঁ, সমুচ্চয় হচ্ছে সম্বন্ধবাচক অব্যয় বা সম্বন্ধ অব্যয়। হ্যাঁ, তাহলে কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? খেয়াল করি, লেখাপড়া করো অথবা নতুবা ফেল করবে। এখানে যদি বলি সম্বন্ধবাচক অব্যয়, সম্বন্ধ বা সম্বন্ধবাচক। আচ্ছা, তাহলে সম্বন্ধবাচক অব্যয়। তো সম্বন্ধবাচক অব্যয়ের ক্ষেত্রে আমরা কি জানবো? যে কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয়ের অপর নাম হচ্ছে সম্বন্ধ। সমুচ্চয়ী অব্যয়টা আসলে কি, বা সম্বন্ধবাচক অব্যয়টা আসলে কি? সম্বন্ধবাচক অব্যয়টা হচ্ছে যে আমরা যখন দুইটা বাক্যকে যখন সংযুক্ত করব বা কি করব, আলাদা করব বা সংক্ষেপণ করব, সেক্ষেত্রে কিন্তু সম্বন্ধবাচক বা সমুচ্চয়ী অব্যয় হয়। সমুচ্চয়ী অব্যয় কিন্তু আমরা জানি কয় প্রকার। সমুচ্চয়ী অব্যয়টা কিন্তু তিন প্রকার। একটা যদি বলা হয় সংযোজক, সংযোজক, একটা হচ্ছে সংযোজক। যদি বলা হয় সংযোজকের ক্ষেত্রে যদি বলি, একটু খেয়াল করি, রহিম ও করিম। হ্যাঁ, যদি বলি রহিম ও করিম, রহিম ও করিম দুই ভাই। হ্যাঁ, রহিম ও করিম দুই ভাই, সাপোজ দুই ভাই। হ্যাঁ, তাহলে এটা কি, ওটা হচ্ছে কি, রহিম ও করিম, এটা তো সংযোগ করতেছে না, এটা হচ্ছে সংযোজক। তাহলে আমরা জানলাম সমুচ্চয় অব্যয় হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিয়োজক। বিয়োজকটা আসলে কি, পার্থক্য করবে। যে বলা যায় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। হ্যাঁ, মন্ত্রের সাধন কিংবা শরীর, তাহলে কিংবা সেক্ষেত্রে কি হবে, এখানে বিয়োজক হবে। আর যদি বলা হয় হচ্ছে যে সংকোচক, আরেকটা হচ্ছে কি বিয়োজক, আরেকটা হচ্ছে সংকোচক। সংকোচকটা আসলে কি, সংকোচক মানে কি, ছেলেটা যদি উদাহরণ যদি বলা হয় ছেলেটা হচ্ছে কি মেধাবী কিন্তু গরিব, যদি বলা হয় ছেলেটা মেধাবী কিন্তু গরিব, সেই কিন্তুটাই হচ্ছে কি, সেই কিন্তুটা হচ্ছে সংকোচন করা। তার মানে এখানে কি, লেখাপড়া করো নতুবা ফেল করবে। এই নতুবাটা হচ্ছে কি, এই নতুবা হচ্ছে এখানে সংকোচক। অর্থাৎ আমরা সমুচ্চয় অব্যয় জানলাম তিন প্রকার। একটা হচ্ছে সংকোচক, সংযোজক, আরেকটা হচ্ছে বিয়োজক, আরেকটা হচ্ছে কি সংকোচক। তিনটা। তো তিনটার মধ্যে আমরা যেটা করলাম, যেটা হচ্ছে সংযুক্ত করবে সেটা হচ্ছে সংযোজক, যেটা আলাদা করবে বিয়োজক, আর একটা হচ্ছে কি সংকোচক, হচ্ছে কি সংক্ষিপ্ত করবে। এটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয় বা হচ্ছে কি সম্বন্ধবাচক অব্যয়। সমুচ্চয়ী অব্যয় বা হচ্ছে সম্বন্ধবাচক। হ্যাঁ, সম্বন্ধবাচক অব্যয়। ওকে, সমুচ্চয়ী অব্যয়ের অন্য নাম হচ্ছে সম্বন্ধবাচক অব্যয়। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে আমি কিংবদন্তির কথা বলছি। এটা কার খুব বিখ্যাত একটা উক্তি, আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর। এটা কিন্তু কাব্যগ্রন্থ কিন্তু 1981 সালে প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত হয়? 1981 সালে প্রকাশিত হয়। এই প্রকাশিত কাব্যের মধ্যে 39টি কবিতা রয়েছে। হ্যাঁ, এই কবিতার মধ্যে কতটি কবিতা রয়েছে? 39টা কবিতা রয়েছে। 39টা কবিতা রয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে 1981 সালে প্রকাশিত হয় এবং 39টা কবিতা রয়েছে। ওকে, কান্নায় শোক কমে, এ বাক্যে কান্নায় কোন কারক? একটু খেয়াল করি, কান্নায় শোক কমে তার মানে কি, কান্না করলে কিন্তু মানুষের দুঃখ কমে, শোক কমে। বা যদি বলা হয় যে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অর্থাৎ সূর্য যখন উদিত হয়, সূর্য যখন ওঠে তখন কিন্তু অন্ধকার দূরীভূত হয়। অর্থাৎ একটা কাজের পরিবর্তে কিন্তু আরেকটা যখন কাজ হবে সেটাকে আমরা কি বলবো? যদি একটা কাজের মাধ্যমে যখন আরেকটা কাজ হয় তখন সেটাকে আমরা কি করব, কি বলবো? অধিকরণ কারক। অধিকরণ কারকে ভাবাধিকরণ। আমি একটু উদাহরণ যদি বলি, সূর্যোদয়ে, যদি বলি সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। হ্যাঁ, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। যদি বলা হয় সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, তার মানে কি, একটা কাজের সূর্য উঠলেই তো দূরীভূত হবে, না হলে তো হবে না, রাইট? কান্নায় শোক কমে বা কান্নায় শোক মন্দীভূত হয়, একই কথা। হ্যাঁ, মন্দীভূত হয় বা কান্নায় শোক কমে। তো কান্না করলে তো শোক কমবে, একটা কাজের জন্য আরেকটা কাজ হচ্ছে, মানে আরেকটার প্রভাব পড়তেছে। তো যদি বলা হয় সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, আর যদি বলে কান্নায় শোক মন্দীভূত হয়, এগুলো কিন্তু অধিকরণ কারক। অধিকরণ কারকের মধ্যে আমরা কিন্তু প্রকার রয়েছে, ঠিক আছে? কালাধিকরণ রয়েছে, আধারাধিকরণ রয়েছে, ভাবাধিকরণ। তো কালাধিকরণ আমরা জানি, কাল মানে সময়, সময়কে বোঝাবে, সেটা হচ্ছে কালাধিকরণ। আধারাধিকরণ রয়েছে, ভাবাধিকরণ মানে কি, একটা কাজের পরিবর্তে আরেকটা কাজ হবে। যেরকম সূর্য উঠলে কি হয়,
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তো একটা কাজের পরিবর্তে আরেকটা, তার মানে এটা কি হবে? ভাবাধিকরণ কারক। আর আধারাধিকরণে যদি বলে, আধারাধিকরণে আমরা জানি যে 3টা প্রকার রয়েছে। আমরা জানি এটা কি ঐকদেশিক, অভিব্যাপক এবং কি বলে বৈষয়িক। তো আমরা যখন এগুলো আরো বিস্তারিত জানবো তখন আমরা পড়বো। যে এখনো জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করি, অধিকরণ কারক, ভাবাধিকরণ কারক। তো এই অধিকরণ কারক এটা হচ্ছে কি কারক? অ্যান্সারটা হবে হচ্ছে ভাবাধিকরণ, ভাবাধিকরণ। তাহলে আমরা এটা অ্যান্সার পেলাম। প্রশ্নে আসছে কান্নায় শোক কমে, তাহলে এই বাক্য কান্নায় কোন কারক? অধিকরণ কারক। অধিকরণ কারকের মধ্যে আবার কিন্তু ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ভাবাধিকরণ কারকের মধ্যে এটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, ভাবাধিকরণ। আর ভাবাধিকরণ কারক কিন্তু সবসময় কি হয়? ভাবে সপ্তমী। ভাবাধিকরণের আরেক নাম হচ্ছে ভাবে সপ্তমী। তার মানে এই কারকটা কিন্তু অল টাইম কখনোই কিন্তু সপ্তমী বিভক্তির বাইরে যাবে না। খেয়াল করে দেখুন, কান্নায় এখানে কিন্তু অন্তুস্থ রয়েছে। তার মানে কি আমরা জানি যে, আমরা কি জানি এ অন্তুস্থ অ তে, এগুলো কি? এগুলো কিন্তু সপ্তমী বিভক্তির উদাহরণ। তার মানে কি এখানে পরবর্তী অপশন একটু খেয়াল করে, পরবর্তীতে যদি বলা হয় সূর্যোদয়, এখানে কি আছে? সূর্যোদয় মানে কি? এখানে একটা এ আছে। এ মানে কি? এ অন্তুস্থ অ তে, এগুলো কি? সপ্তমী বিভক্তি। তার মানে এগুলো সবই কিন্তু কি? সপ্তমী বিভক্তি। অর্থাৎ ভাবাধিকরণ মানেই হচ্ছে মাস্ট, তাকে সপ্তমী বিভক্তি হইতেই হবে। সপ্তমী বিভক্তি না হলে সেটা ভাবাধিকরণ কারক কোনো কি আমাদের আগ পর্যন্ত হবে না, সাফ কথা। সেই জন্যই কিন্তু এই ভাবাধিকরণের অন্য আরেকটা নাম কি? ভাবে হচ্ছে সপ্তমী। এটা হচ্ছে কি অন্য আরেকটা নাম, ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী বা হচ্ছে কি ভাবাধিকরণ কারক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কিন্তু উপন্যাস। আমরা জানি কাজী নজরুল ইসলামের 3টা উপন্যাস রয়েছে। একটা হচ্ছে বাঁধনহারা, আরেকটা হচ্ছে কি মৃত্যু ক্ষুধা, আর একটা হচ্ছে কি কুহেলিকা। তার মানে বাঁধনহারা, প্রশ্নে আসছে কি বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন উপন্যাস, কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। কাজী নজরুল ইসলামের টোটালে 3টা উপন্যাস রয়েছে। নাম্বার 1 বাঁধনহারা, নাম্বার 2 মৃত্যু ক্ষুধা, নাম্বার 3 কি কুহেলিকা। তাহলে প্রশ্ন আসছে বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কিন্তু কাজী নজরুল উপন্যাস। আমরা জানলাম এটা হচ্ছে 1927 সালে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের 1927 সালে প্রকাশিত হয়। 1927 সালে প্রকাশিত হয় বাঁধনহারা কাজী নজরুল ইসলামের 1927 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে নুরুল হুদা হচ্ছে এই বাঁধনহারার নায়ক, উপন্যাসের নায়ক। হ্যাঁ, বাঁধনহারা উপন্যাসের নায়ক কে ছিলেন? নুরুল হুদা। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন উপন্যাস, গুড, বাট আপনারা বাঁধনহারা সম্পর্কে আর কি জানেন? আসলে বাঁধনহারা সম্পর্কে কিন্তু কয়েকটা বিষয় আমাদের লক্ষণীয়। সেটা হচ্ছে বাঁধনহারা মূলত আমরা জানলাম 1927 সালে প্রকাশিত হয়। চরিত্রের মধ্যে কি রয়েছে? নুরুল হুদা। আরও যদি কিছু তথ্য পাওয়া যায়, বাংলা সাহিত্যের যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, এই প্রথম পত্র উপন্যাসটা কিন্তু কাজী নজরুল ইসলামের। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের এই কবিতাটা, এই উপন্যাসটা হচ্ছে কি বাঁধনহারা। অ্যান্সারটা কি হবে? বাঁধনহারা। তাহলে কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা, যেটা কিনা কাজী নজরুল ইসলাম তৈরি করেছিলেন। এবং বাঁধনহারা কাব্য, এই প্রথম পত্রটা রয়েছে টোটালে কতগুলো? 18টি পত্র উপন্যাস। টোটালে পত্র রয়েছিল কতটি? 18টি। এটা হচ্ছে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। মুসলিম ভারত, হ্যাঁ, মুসলিম ভারত। কাজী নজরুল ইসলাম এটা মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম। কাজী নজরুল ইসলামের 3টা উপন্যাস রয়েছে, তার মধ্যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। বাঁধনহারাটা প্রকাশিত হয় 1927 সালে। প্রধান চরিত্র নুরুল হুদা এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, এবং হচ্ছে এটা মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, আপনারাও অনেক তথ্য জানেন আশা করি। আচ্ছা, অনেকে স্লাইডের কথা জিজ্ঞেস করেন। আসলে স্লাইড আমরা ক্লাস শেষে আমাদের যে পার্সোনাল ফেসবুকের প্রাইভেট যে গ্রুপ, অর্থাৎ ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ রয়েছে আমাদের, যেটা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, সেই গ্রুপে আমাদের পিডিএফ, আজকের ক্লাসের পিডিএফটা দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আপনারা শুধু ক্লাসটা মনোযোগ সহকারে করুন, পিডিএফ যথাসময়ে পেয়ে যাবেন। ওকে, তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? শৈত্য। শৈত্য মানে কি? শীত। তাপ শব্দের বিপরীত শৈত্য। যদি বলে পাদদেশ, বলা হয় কোনটি? যদি চিহ্নকে কমা। এগুলো বোঝার তেমন কিছু নেই। হ্যাঁ, মঙ্গল যুগের শেষ কবির নাম কি? মঙ্গল যুগের শেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। যদি বলা হয় মধ্যযুগের
মধ্যযুগের শেষ কবির নাম কি? মঙ্গল যুগ এবং মধ্যযুগের শেষ কবি একই ব্যক্তি, সেটা হচ্ছে ভারতচন্দ্র। যদি বলা হয় মঙ্গল যুগের শেষ কবির নাম কি, সেটা হবে ভারতচন্দ্র রায় গুণাকার। যদি বলা হয় মধ্যযুগের শেষ কবির নাম কি, সেটার অ্যান্সার হবে ভারতচন্দ্র রায় গুণাকার। ইনি কত সালে জন্মগ্রহণ করেন? 1712 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কত সালে? 1760 সালে। কোথায় জন্মগ্রহণ করেন? ইনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের, হ্যাঁ ভারতের পশ্চিমবঙ্গের। তিনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলা, হ্যাঁ হাওড়া জেলা, হ্যাঁ হাওড়া জেলার পান্ডুয়া গ্রাম। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, হ্যাঁ অনেক সময় পরীক্ষায় আসে, এই জন্য লিখে দিলাম আমি, ঠিক আছে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে ভারতচন্দ্র রায় গুণাকার জন্মগ্রহণ করেন। ইনি মধ্যযুগের শেষ কবি এবং মঙ্গল যুগের শেষ কবি, যেটাই আমরা বলি না কেন। ওকে, কোন বানানটি ভুল? এখানে বলছে কোন বানানটি অশুদ্ধ। এখানে কিন্তু পরীক্ষা আমাদের ভুল হইতে পারে অনেক সময়। শুদ্ধ বানান কোনটি? অশুদ্ধর জায়গায় শুদ্ধ দেখে ফেলে, এখানে তো সবই শুদ্ধ প্রায় একটা বাদে, হ্যাঁ সেটা কোনটা একটু খেয়াল করি। এখানে কর্নেল, হ্যাঁ কর্নেল বানানটা কি আসলে? CONNEL, হ্যাঁ কর্নেল। এটা হচ্ছে একটা বিদেশি শব্দ, হ্যাঁ কর্নেল হচ্ছে কি শব্দ? ফরাসি শব্দ। কর্নেল হচ্ছে ফরাসি শব্দ। তাহলে আমরা নিয়ম কি জানি? বাংলা বানানের নিয়ম যখন আমরা পড়বো, যত বিদেশি শব্দ রয়েছে সবগুলো কি হবে? এটা মূর্ধন্য হয় না, এটা কি হয়? দন্তন্য হয়। তার মানে এটা বাংলা বানান হবে হচ্ছে কর্নেল, হ্যাঁ উপরে একটা রেফ থাকবে। কর্নেল বানানটা হচ্ছে এইরকম হবে। তার মানে এখানে প্রশ্নে বলছে কি অশুদ্ধ কোনটি, তার মানে এটা অশুদ্ধ। স্টেশন, স্টেশন একটা ইংরেজি শব্দ। তো ইংরেজি শব্দ সেই ক্ষেত্রে কি বলে? এখানে দন্তুস্ব হবে। এখানে শুদ্ধ হতো কখন? এখানে সরি, এখানে যে শুদ্ধটাই রয়েছে, এখানে যদি মূর্ধন্য স থাকতো তাহলে হতো না। যেহেতু স্টেশন দন্তুস্ব রয়েছে, সেক্ষেত্রে এটা হচ্ছে শুদ্ধ অ্যান্সার। এখানে লন্ডন, এখানে দন্তুনা বসছে কেন? কারণ এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দ দন্তুনা বসে। ওকে, পোশাক সেম একই কাহিনী। আমাদের নেক্সট এবং সর্বশেষ প্রশ্নের দিকে একটু খেয়াল করি। এখানে 175 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এওলোডক এর সঠিক বাংলা কোনটি? তো আমরা কিন্তু আমি কিন্তু বরাবরই বলে আসছি যে আমাদের যে মুখস্থ বেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের একদম মুখস্থ করতে হবে, এখানে বোঝার আসলে কিছু নাই। তো এখানে বলা হয়েছে কি এওলোডকের সঠিক বাংলা কোনটি? এখানে এটা পরীক্ষায় আসছে বাংলাদেশ বেতার সহ সম্পাদক 2019-এ। এখানে অপশন কি কি রয়েছে? অসহায় ব্যক্তি, দুশ্চরিত্র, হীন ব্যক্তি নাকি দুর্বল ব্যক্তি। তো আমরা জানি এওলোডকের সঠিক বাংলা কিন্তু হীন ব্যক্তি। এওলোডকের সঠিক বাংলা হচ্ছে হীন ব্যক্তি। তো আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল 175 নম্বর পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। তো আমাদের পরবর্তী ক্লাস নেক্সট ধারাবাহিকভাবে যে ক্লাসটা হয়, তো সেটার ধারাবাহিকতা কিন্তু আমরা পরবর্তী 6 নম্বর ক্লাস নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।